আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চন্দনাস গাইডলাইনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো এবং পরবর্তীতে আর্টস বিষয়টি নেবে এবং সংস্কৃত নেবে এরকম মনস্থির করে রেখেছো, তাদের জন্য আজকের এই ভিডিও। এর মধ্যে তোমরা জেনে গিয়েছো যে 2024 শিক্ষাবর্ষ থেকে তোমাদের ক্লাস 11-এ সমস্ত বিষয়েই অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরীক্ষা ব্যবস্থারও। সে বিষয়ে আমার ভিডিও দেয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আজকে সংস্কৃত বিষয়ে আলোচনার জন্য আমি যেটা প্রথমেই বেছে নিয়েছি সেটা হচ্ছে প্রথম সেমিস্টারে তোমাদের প্রথম গল্প রয়েছে উপমন্যু কথা। এই গল্পটা আজকে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো এর থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র গল্পটার জন্যই আজকের এই ভিডিও। একটা ভিডিওতে বেশি কিছু দিতে গেলে সে ভিডিও দীর্ঘায়িত হয়ে যায়। পরবর্তী ভিডিওতে তোমরা নিশ্চয়ই কোশ্চেন এবং তার উত্তর পেয়ে যাবে। আজকে শুধু উপমন্যু কথা গল্পটা তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো, প্রাচীনকালে আমরা জানি আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণের একটা নিয়ম রীতি ছিল। আমরা প্রত্যেকেই সেটা জানি। সেই নিয়ম রীতিতে গুরুকে অত্যন্ত শ্রদ্ধা করা হতো এবং গুরুগৃহে থেকে তার অধীনে সমস্ত কাজকর্ম শিখতে হতো এবং শিক্ষা গ্রহণ করতে হতো। সেই রকমই এক প্রাচীন ঋষি হলেন আয়োধ্যম্য। তার 3জন খুব নামী শিষ্য ছিল। সেই 3জন নামী শিষ্যর মধ্যে একজন হচ্ছে এই উপমন্যু। উপমন্যু তার গুরুর প্রতি কতখানি নিষ্ঠাশীল ছিল সেটা দেখার জন্য গুরু তার পরীক্ষা নিয়েছিলেন নানাভাবে। সেই নিয়েই আজকের এই গল্প। গুরুর কাছে উপমন্যুর কাজ ছিল তার আশ্রমের গরুগুলোকে চড়াতে নিয়ে যাওয়া প্রতিদিন, এবং গুরুর উদ্দেশ্য ছিল যে উপমন্যুর নিষ্ঠা কতখানি সেটা দেখার জন্য তিনি ওকে বলেছিলেন প্রতিদিন তুমি গোচারণ শেষে সন্ধ্যাবেলা এসে একবার মাত্র আহার করবে। সেই মতো তিনি ভেবেছিলেন যে এটাতে তার শিষ্যের তার প্রতি কতখানি ভক্তি রয়েছে এবং তার প্রতি কতখানি নিষ্ঠা শ্রদ্ধা রয়েছে সেটা প্রমাণিত হবে। তিনি এভাবেই শিষ্যের পরীক্ষা নিয়েছিলেন। উপমন্যু যথারীতি গুরুর আদেশ পালন করার জন্য প্রতিদিন গরু নিয়ে চড়াতে যেতেন এবং সন্ধ্যাবেলায় ফিরতেন। বেশ কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর গুরু আশা করেছিলেন যে সন্ধ্যায় মাত্র একবার আহার গ্রহণ করলে উপমন্যুর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ার কথা, কৃশ হয়ে পড়ার কথা, কিন্তু গুরু দেখছেন সেরকম কিছুই হচ্ছে না। তখন তিনি একদিন উপমন্যুকে ডেকে জিজ্ঞাসা করলেন যে বৎস উপমন্যু, কি ব্যাপার, তুমি সারা দিন ধরে গোচারণ করে মাত্র একবার সন্ধ্যায় এসে আহার করছো, তা সত্ত্বেও তুমি তো বেশ হৃষ্টপুষ্টই রয়েছো। এর পেছনে কি রয়েছে? কোনো গোপন তথ্য আমাকে বলো। তখন উপমন্যু গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি গরুগুলো চড়তে দিয়ে ভিক্ষা করি এবং সেই ভিক্ষা থেকে যা পাই সেটা আমি দিনের বেলায় আহার করি। সেই শুনে গুরুদেব অত্যন্ত অসন্তুষ্ট হয়ে উপমন্যুকে বললেন, এটা তুমি অত্যন্ত অন্যায় করো। তুমি সারাদিন ভিক্ষে করো ভালো কথা, কিন্তু সেই ভিক্ষান্ন তোমার আগে গুরুকে নিবেদন করার কথা। সেটা না করে তুমি নিজে সেটা খাও, সেটা তোমার কিন্তু করা উচিত না। তখন উপমন্যু বললেন, গুরুদেব, আমার খুব ভুল হয়ে গেছে, এর পরদিন থেকে আর এমনটা হবে না। তার পরদিন থেকে উপমন্যু যথারীতি ভিক্ষালব্ধ যা কিছু হতো গুরুকে নিবেদন করতেন এবং তারপরে তার যেটা একবার আহার করা সেটাই তিনি করতেন। তাতেও কিছুদিন পর আয়োধ্যম লক্ষ্য করছেন যে উপমন্যুর কিন্তু চেহারায় কোনো পরিবর্তন আসছে না। তিনি আবার উপমন্যুকে ডেকে জিজ্ঞাসা করলেন একই কথা, কি ব্যাপার, তোমাকে তো আগের মতোই হৃষ্টপুষ্ট সবল দেখাচ্ছে। তখন উপমন্যু বললেন, গুরুদেব, ভিক্ষান্ন যা কিছু আসে সেগুলো আপনাকে নিবেদন করবার পর আমি দ্বিতীয়বার ভিক্ষায় যাই এবং সেখান থেকে আমি যা পাই সেটা আমি দিনের বেলায় গ্রহণ করি। তাই শুনে গুরুদেব বললেন, এটা তুমি কি করো? একবার ভিক্ষা করার পরে তুমি দ্বিতীয়বার ভিক্ষা করতে যাও, তার মানে তুমি অন্যান্য যারা ভিক্ষুক তাদের অন্ন সংস্থান তুমি নষ্ট করছো, তাদের ভাগে কম হয়ে যাচ্ছে। এটা তুমি ঠিক করছো না, এটা তুমি করতে পারো না। তখন ঋষির কথা শুনে উপমন্যু গুরুদেবের পা ধরে বললেন, গুরুদেব, আমি এভাবে ভেবে দেখিনি, আমার খুব ভুল হয়ে গেছে, এমনটা আর আমি করবো না। কিছুদিন আবার গেল। এরপরও গুরুদেব আবার একদিন উপমন্যুকে ডেকে একইভাবে জিজ্ঞাসা করলেন যে তোমার চেহারায় তো কোনো পরিবর্তন আমি দেখছি না, তুমি সারাদিন
কি খাও সত্যি করে বলো তো? তখন উপমন্যু বললেন, গুরুদেব, দিনের বেলায় আমার খুব খিদে পায়, সেই জন্য আমি গরু চড়াতে দিয়ে একটু গো দুগ্ধ পান করি। এতে উপমন্যু গুরুদেব আয়ুর্ধর্ম খুব রেগে গেলেন এবং বললেন যে এই গরুগুলো সব আশ্রমের, এই গো দুগ্ধ সব আশ্রমের, আর তাছাড়া গো দুগ্ধ তো বাছুরের জন্য। তুমি তাহলে বাছুরের খাদ্য, তার খাদ্য তো কম পড়ে যাচ্ছে, তুমি বাছুরের খাদ্যকে নিজের ভাগে কমিয়ে দিয়ে, তার ভাগে কমিয়ে দিয়ে নিজে গ্রহণ করছো, এটা তুমি বাছুরদের প্রতি অবিচার করছো। এটা তুমি করতে পারো না, এটা তুমি খুব অন্যায় করেছো। এই কথা শুনে উপমন্যু সেই গোধুগ্ধ খাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু তার খুব খিদে পেতে লাগলো। তখন তিনি কি করলেন, বাছুররা দুধ খাওয়ার পর তাদের কষ বেয়ে যে দুধের ফেনাটা গড়িয়ে পড়তো, উপমন্যু সেটা খেতে লাগলেন। কিছুদিন পর গুরুদেব আবার যখন তাকে একই প্রশ্ন করলেন, তখন তার উত্তরে উপমন্যু গুরুদেবকে একই কথা বললেন যে, গুরুদেব, আপনার কথা মতো আমি গোদুগ্ধ পান করি না, শুধু বাছুরেরা খাওয়ার পর তাদের কষ বেয়ে যে ফেনাটা গড়িয়ে আসে, আমি সেটা গ্রহণ করি। এই শুনে গুরুদেব বললেন যে, বাছুরেরা হয়তো তোমার প্রতি কৃপা করে, করুণা করে নিজেরা কম খায়, খেয়ে ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে কষ বেয়ে গড়িয়ে দেয়, সেটা তুমি খাও। তোমার প্রতি তারা করুণা করে, অন্যের করুণা নিয়ে তুমি বেঁচে আছো, এটাও তোমার ঠিক নয়। তখন উপমন্যু পুনরায় গুরুর কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং বললেন যে এরকম আর হবে না কখনো। কিন্তু কি করেন, দিনের বেলা উপমন্যু যখন খুবই ক্ষুধার্ত হয়ে পড়েন, বাধ্য হয়ে একদিন তিনি দেখলেন আশেপাশে কিছু না পেয়ে কিছু আকন্দ গাছ রয়েছে। খিদের জ্বালায় তিনি সেই আকন্দ পাতা খেয়ে নিলেন এবং এতেই কাল হলো, উপমন্যু অন্ধ হয়ে গেলেন। এবার তিনি আশ্রমে কি করে ফিরবেন? তখন আশ্রমে যে সমস্ত গরুরা ফেরে, তারা নিজেরা পথ চিনে আসতে যেতে পারে, তোমরা জানো, সেই পায়ের শব্দে, খুরের শব্দে পথ চিনে উপমন্যু আশ্রমের দিকে ফিরতে লাগলেন। কিন্তু ফিরতে ফিরতে হঠাৎই একটি পথের মধ্যে শুকনো কুয়োর মধ্যে উপমন্যু পড়ে যায়। গরুরা সব আশ্রমে ফিরে আসে। আয়ুর্ধর্ম দেখেন যে সমস্ত গরু বাছুর ফিরে এসেছে, অথচ উপমন্যু ফিরে আসেননি। তিনি হয়তো ভাবলেন যে আমি উপমন্যুর প্রতি হয়তো একটু কঠোরই হয়েছি। আসলে এটা সবটাই তো গুরুদেবের পরীক্ষা ছিল, যে সে কতখানি নিষ্ঠাবান সেটা দেখার জন্য। তাকে মানে শিষ্য হিসেবে গ্রহণ করবেন, তাকে শিক্ষা দেবেন, সেটা নেবার সে উপযুক্ত কিনা, এই পরীক্ষায় তিনি নিচ্ছিলেন আয়ুর্ধর্ম। তো মনে মনে তার একটু কষ্টই হয় যে আমি হয়তো উপমন্যুর প্রতি একটু অবিচারই করে ফেলছি, যার ফলে সে হয়তো আশ্রম থেকে পালিয়ে গেল। তো যাই হোক, তিনি শিষ্যকে খুঁজতে সন্ধ্যাবেলায় পথে বেরোলেন। সেখানে যেখানে গোচারণ হতো সেই মাঠের ধারে এসে তিনি উপমন্যুকে ডাকতে লাগলেন এবং তখন কুয়োর ভেতর থেকে উপমন্যু সাড়া দিলেন যে, গুরুদেব, আমি এই কুয়োর মধ্যে পড়ে আছি। তখন গুরুদেব জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কি করে পড়ে গেলে? তখন উপমন্যু বললেন, গুরুদেব, আমাকে ক্ষমা করবেন, আমি খিদে সহ্য করতে না পেরে, আর কিছু না পেয়ে আমি আকন্দ পাতা খেয়েছি, আর তাতে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, তাই আমি পথ চিনে যেতে গিয়ে এই কুয়োর মধ্যে পড়ে গেছি। তখন ঋষি আয়ুর্ধর্মের খুব কষ্ট হয়। তখন তিনি বলেন যে, শোনো, তুমি চিন্তা করো না, তুমি ঋগ্বেদের মন্ত্র দিয়ে অশ্বিনী কুমারদের তুষ্ট করো। অশ্বিনী কুমার হচ্ছেন স্বর্গের দেবতাদের বৈদ্য বা চিকিৎসক। তুমি তাদের তুষ্ট করো, তাহলে তারা তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবে। সেই মতন গুরুর আদেশ মতন উপমন্যু সেই কুয়োতে বসেই অশ্বিনী কুমারদের স্তুতি করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। এতে অশ্বিনী কুমারীরা সন্তুষ্ট হয়ে এসে উপমন্যুর সামনে বললেন, আমি তোমার প্রার্থনা শুনেছি এবং এই প্রসাদ দিচ্ছি, এই প্রসাদ গ্রহণ করো, তাহলেই তোমার চোখের দৃষ্টি ফিরে আসবে। তখন উপমন্যু বললেন যে না, আমি কোনো কিছুই আমার গুরুদেবকে নিবেদন না করে গ্রহণ করতে পারি না, সুতরাং এই প্রসাদও আমি আগে আমার গুরুদেবকে দেব। তখন অশ্বিনী কুমার তাকে জানালেন যে তোমার গুরুদেবেরও একবার এই অবস্থা হয়েছিল, আমরা তাকে প্রসাদ দিয়েছিলাম এবং তিনি এই প্রসাদের আগেও গ্রহণ করেছেন, তাই তুমি যদি এই প্রসাদ তাকে না দাও, তাতে তোমার কোনো অপরাধ হবে না। কিন্তু উপমন্যু এক কথায় বললেন যে না, আমি যদি দৃষ্টিশক্তি ফিরে নাও পাই, আমি এই প্রসাদ গুরুদেবকে না দিয়ে, না নিবেদন করে আমি গ্রহণ করব না। তার এই নিষ্ঠা দেখে অশ্বিনী কুমারেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং উপমন্যুকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। এরপর উপমন্যু আশ্রমে আসে এবং অশ্বিনী কুমাররা তাকে এও আশীর্বাদ করেন যে তুমি একজন বেদজ্ঞ পণ্ডিত হবে, সর্বশাস্ত্র বিশারদ হবে।
উপমন্যু যখন আশ্রমে ফিরে আসেন, ঋষি আরাধ্যম ওকে প্রণাম করেন, ঋষি আরাধ্যম তাকে আলিঙ্গন করেন এবং বলেন, বৎস, আমি তোমার যে কঠোর পরীক্ষা নিচ্ছিলাম সে পরীক্ষায় তুমি সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছ। আজ থেকে তুমি আমার যোগ্যতম শিষ্যের মধ্যে একজন। এবং তোমরা জানতে পারবে পরবর্তীকালে উপমন্যু কিন্তু খুব জ্ঞানী, পণ্ডিত, বেদজ্ঞ একজন শিষ্য হিসেবে তৈরি হয়েছিলেন। আমার ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের গল্প উপমন্যু কথা, যেটা তোমাদের সংস্কৃত বিষয়ে ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এই গল্পটা তোমরা খুব মন দিয়ে শোনো, আর এর থেকে কি ধরনের প্রশ্ন কি আসতে পারে আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমাদের এই গল্প, আজকের এই ভিডিও নিশ্চয়ই কোনো উপকারে লাগবে। এটা যদি তোমাদের কোনো উপকারে লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং পারলে এটাকে শেয়ার করে দিও, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি তোমাদের জন্য পরবর্তীতে আরো এরকম উপকারী কোনো ভিডিও আনতে পারি। সবাই খুব ভালো থাকো, আজ এটুকুই।